ওকে, নাইস। আমরা হচ্ছে গিয়ে চ্যাপ্টার 4-এ আছি। চ্যাপ্টার 4 নিউটনিয়ান মেকানিক্স। ইয়েস, গতকালকে স্টার্ট করেছি। গতকালকের ভিডিওটা আজকে দিয়ে দিব ইনশাআল্লাহ আমরা। ইয়েস। সো নিউটন মেকানিক্স আমরা আজকে পড়বো হচ্ছে প্রপালশন অফ রকেট। প্রপালশন অফ রকেট মানে প্রপালশন অফ রকেট বেসিক্যালি আমরা পুরোটাকে ডিরাইভ করব ইউজিং দ্য সেকেন্ড ল অফ মোশন, নিউটন সেকেন্ড ল অফ মোশন। ঠিক আছে, এখন নিউটন সেকেন্ড ল অফ মোশনটা যদি আরেকবার আমরা একটু রিইটারেট করি, বলছিলাম দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি অ্যাপ্লাইড নিট এক্সটার্নাল ফোর্স, তাই তো? সো যদি আমরা ইকুয়েশন হিসেবে দাঁড় করাই, আমরা বলতে পারি যে দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামকে আমরা ডিডিটি অফ পি দিয়ে সিগনিফাই করব, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের জন্য ফোর্সের ইকুয়েশন, তাই তো? এটাকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলেছিলাম। এখন তোমরা যদি একটা রকেটের বেসিক প্রিন্সিপাল সম্পর্কে আইডিয়া রাখো তাহলে বুঝতে ইজিয়ার হবে। রকেটকে যখন আমরা আসলে লঞ্চ করব তখন রকেটের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে পেলোড আর একটা হচ্ছে ওর ফুয়েল। পেলোড বলতে বোঝানো হয় যে তুমি আসলে এই ফুয়েলটা খরচ করে যেই জিনিসটাকে যে বা যেই পোর্শনটুকুকে তুমি স্পেসে পাঠাইতে চাও। সো উপরের এই যে সমুচাটা দেখতে পাচ্ছ না, এই সমস্যাটা হচ্ছে মনে করো পেলোড, এন্ড বাকি এই যে নিচে সিলিন্ডারটা আছে এটা পুরোটাই হচ্ছে আমার জন্য ওর ফুয়েল কন্টেইনার। ঠিক আছে, একটা হিউজ অ্যামাউন্ট অফ ফুয়েল নিয়ে ও জার্নি শুরু করবে। এখন গতকালকে যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেখান থেকে আমরা বলতে পারি যে যখন ফুয়েল সে কনজিউম করতেছে আস্তে আস্তে আমার রকেটের টোটাল যে মাসটা আছে এটা কমতে থাকবে, কারণ ফুয়েল পুরো পুরো গ্যাস হয়ে বাইরে বের হয়ে যাবে। সো এটার মাস আর উইথ রেসপেক্ট টু টাইম কনস্ট্যান্ট থাকবে না। এখন আমরা যদি এরকম ইমাজিন করি যে রকেটের ভেতরে আমার যে ফুয়েলটা আছে সেখানে একটা ইগনিশন হবে, তাই না? ইগনিশন, রকেট যখন ইগনাইট করবে, জ্বালাবে, আগুন জ্বালাবে। হ্যাঁ। সো যখন রকেটে এই ফুয়েলে ইগনিশন হবে তখন আসলে কি হয়, ভেতরে একটা আমি বলতে পারি যে এক্সপ্লোশন হবে ফুয়েলের মধ্যে। ওই এক্সপ্লোশনের জন্য পুরা যে এক্সপ্লোশনটা আছে সেটা কি চারদিকে ছড়ানোর চেষ্টা করবে না? বাট রকেটের চারদিক থেকে তো আর ধোঁয়া বের হওয়ার জায়গা নাই, রাইট? ওর এক্সস্ট আউটগোয়িং এর জন্য দি অনলি পাথ হি হ্যাজ ইজ বটম অর ডাউনওয়ার্ডস, তাই না? সো আমি কি এটা অ্যাজিউম করতে পারি যে ভেতরে যে এক্সপ্লোশনটা হবে সেই এক্সপ্লোশনের জন্য দ্য ফুয়েল ইটসেলফ চার দিক দিয়ে বের হওয়ার চেষ্টা করবে, না পেরে নিচ দিয়ে বের হবে, রাইট? সো এইটার ফলশ্রুতিতে দেয়ার উইল বি, এটা তো একটা অ্যাকশন, তাই না? এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আমি যদি ইমাজিন করে নেই, ভালো মতো খেয়াল করো, আমার যে ইয়াটা আছে কি বলে ফুয়েলটা আছে, সেই ফুয়েলটা একটা ভেলোসিটি ভি আর ভেলোসিটি নিয়ে রকেট থেকে বেরোচ্ছে, ইফ উই ইমাজিন দ্যাট। এবং ফুয়েলের যে অ্যামাউন্টটা আছে, দ্য মাস অফ দ্য ফুয়েল ইজ ডিক্রিজিং উইথ টাইম বলতে পারি আমরা। তাহলে আমি ওই ফুয়েলের একটা মাসের রেট অফ চেঞ্জ পাবো না? ফুয়েলের মাস পার সেকেন্ডে, লেটস সে পার সেকেন্ডে 200 কিলোগ্রাম করে সে ফুয়েল বার্ন করতেছে। তাহলে 200 কিলোগ্রাম পার সেকেন্ড, এই ইউনিটটা কি ডিডিটি অফ এম না? যে পার সেকেন্ডে বা পার ইউনিট টাইমে কতটুকু ফুয়েল সে কনজিউম করতেছে। এইটার সাথে আমি যদি এই কনস্ট্যান্ট ভেলোসিটিটা কনসিডার করি, আমি ধরে নিচ্ছি যে আমার ফুয়েল যেই ভেলোসিটিতে বেরোবে এটাকে ভেলোসিটি রিয়ার, পেছন দিক দিয়ে বেরোচ্ছে বলে ভিআর, ভেলোসিটি রিয়ার, ওই ভিআর দিয়ে এক্সপ্রেস করতেছি এবং এটাকে আমরা বলছি একটা কনস্ট্যান্ট ভেলোসিটি। এটা কনস্ট্যান্ট নাও হতে পারে, বাট আমরা আমাদের কমপ্লিকেশন এড়ানোর জন্য চিন্তা করতেছি এটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি। ঠিক আছে, তাহলে আমরা যদি এই রকেটের ভেতরে ফুয়েল ইগনিশনের পরে বা এক্সপ্লোশনের পরে যে ফোর্সটা ক্রিয়েট করবে, আমি যদি সেই ফোর্সের ভ্যালুটা কত, ম্যাগনিচিউডটা কত জানতে চাই, ডিরেকশনের পরে আসি, ফোর্সের ম্যাগনিচিউডটা কত যদি জানতে চাই, আমি বলবো সেই ফোর্স ইজ ইকুয়ালস টু ডিডিটি অফ পি। ডিডিটি অফ পি এর জায়গায় আমি বসাবো তার মাস এবং তার কনস্ট্যান্ট ভেলোসিটি ভি আর, তাই বলবো না? রাইট? এখন আমরা বলছি না ভিআরটা কনস্ট্যান্ট, সো ভিআর যদি কনস্ট্যান্ট হয় ভিআরটা কি বাইরে চলে আসবে না? রাইট? সো ভিআরটা বাইরে চলে আসলো আর ডিডিটি অফ এম অ্যাজ ইট ইজ থেকে গেল। বলা যায় এই ফোর্সটা কোন দিকে যদি আমরা কোয়েশ্চেন করি, আমার এখানে একটাই মাত্র ভেক্টর আছে রাইট হ্যান্ড সাইডে। সো রাইট হ্যান্ড সাইডে যে ভেক্টরটা আছে সেই ভেক্টরের দিকেই আসলে আমার ফোর্সের ডিরেকশনটা হবে, বলা যায়। সো দ্য ফোর্স এফ ইজ ডাউনওয়ার্ডস। কে দিচ্ছে এই ফোর্সটা? দিস ইজ মাই কোয়েশ্চেন টু ইউ। এই ফোর্সটা কে দিচ্ছে?
রকেট দিচ্ছে অন ফিউল। কারণ কি, ভেতরে একটা এক্সপ্লোশন হয়েছে, রকেট কি এক্সপ্লোশনটাকে কন্টেইন করছে না, কন্টেইন করে সে নিচের দিকে ডিরেক্ট করছে না। আমি কি বুঝাইতে পারতেছি? রকেটের ভেতরে এই যে ইগনিশন আমার চেম্বারটা আছে, এই ইগনিশন চেম্বারের মধ্যে এক্সপ্লোশন হয়েছে, এন্ড দ্যাট ইজ ওয়াই রকেট পুরো এক্সপ্লোশনটাকে নিচের দিকে ডিরেক্ট করছে। বলতে পারি রকেট অ্যাপ্লাইড দ্য ফোর্স অন দি ইগনাইটেড ফিউল, কোন দিকে, নিচের দিকে, এন্ড দ্যাট ইজ ওয়াই ফিউলটা নিচের দিকে বের হয়েছে। তো এটা যদি রকেট অ্যাকশন করে, রিয়াকশনটা কে দিবে? ফুয়েল কাকে দিবে? রকেটকে। রকেট কই যাবে? উপরে। বেসিক্যালি এখানে আরো কিছু কলিশন হয়, মানে যখন এট দ্য ফার্স্ট টাইম ভেতরে এক্সপ্লোশন হয়েছে, ওইটাই একটা অ্যাকশন। ওই অ্যাকশন যখন ওই যে দেয়ালে বাড়ি খাইতেছে, ওইটার রিয়াকশন হিসেবে আবার দেয়াল তাকে অপোজিট দিকে একটা ফোর্স দিচ্ছে আর নিচের দিকে বেরোচ্ছে। তো অত ডিটেলসে যাইতেছি না, এতগুলা স্টেপ আমি চিন্তা করতেছি না, আমি একটু সিম্পলিফাই করে বলতেছি, ঠিক আছে? ফ্যাকচুয়ালি পুরোটা যে কারেক্ট হবে এরকম না, আমি জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য বলতেছি। এনিওয়েজ, সো যদি রকেট ফিউলের উপর নিচের দিকে ফোর্স দিয়ে ওকে বাধ্য করে, দেন রকেটও এটার জন্য একটা আপওয়ার্ড থ্রাস্ট পাবে, এফটি। এবং আমরা নিউটনস থার্ড ল অনুযায়ী বলতে পারি this ft is in the opposite direction of our force applied by the fuel, বলতে পারি equal magnitude but opposite direction। জি স্যার। হুম। না, ওটাকে ওভাবেই বানানো হয় যেন, আর ওখানে কনস্ট্যান্টলি তুমি যদি কোনো এরকম ভিডিও দেখো তাহলে দেখবা ওখানে কনস্ট্যান্টলি ওয়াটার এবং হাইড্রোজেনস এগুলো পাস করানো হয় যাতে করে ওইটার টেম্পারেচার ওরকম অপটিমাম থাকে আর কি, বা ওই ইয়াটা না হয়। হুম। ওটা ডিউ টু দা মেকানিক্যাল এরর, অনেকগুলো মেকানিক্যাল এরর হতে পারে, অনেকগুলো পয়েন্টস অফ ফেলিয়ার হতে পারে ওখানে, ঠিক আছে? সো ওই পয়েন্টস অফ ফেলিয়ার গুলো এটা নিয়ে অনেক ডকুমেন্টারিও আছে। সো ওইটা মেকানিক্যাল এররের জন্য বা কোনো কি বলবো টেকনোলজিক্যাল এররের জন্য হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এনিওয়েজ আমরা অবশ্যই ধারণা করছি এটা একটা পারফেক্টলি ওয়ার্কিং রকেট, ঠিক আছে? সো এনিওয়েজ, সো আমি যদি এখন এটা বলি তাহলে আমি কি ধরো ওই যে দ্য আপওয়ার্ড থ্রাস্ট এফ টি ইজ ইকুয়ালস টু মাইনাস এফ, এটাও বলতে পারি না? যেখানে এফ টি হচ্ছে আপওয়ার্ড থ্রাস্ট অফ দ্য রকেট, আর এফ হচ্ছে দ্য ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য রকেট অন দ্য ফিউল, ঠিক আছে? সো আমি যদি এখন এই মাইনাসটাকে রাখি, এই এফ এর ভ্যালুটা কত? এফ এর ভ্যালু হচ্ছে ভি আর ডি ডিটি অফ এম, বলা যায়। অবশ্যই আপওয়ার্ড থ্রাস্ট, আমি যেহেতু ভি আর, দেখো এই 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 ফিগারের মধ্যে আমরা ভি আর এর ডিরেকশনটাকে কি পজিটিভ ধরছি না? সো ভি আর কোন দিকে? নিচের দিকে। সো অবভিয়াসলি আপওয়ার্ড থ্রাস্টটা উপরের দিকে হবে বলে এখানে কি নেগেটিভ সাইন হোল্ড করতেছে। বুঝাইতে পারছি? এখানে কেন আমি রকেটের আপওয়ার্ড থ্রাস্টে নেগেটিভ সাইন ইউজ করছি? বিকজ ভি আর এর ডিরেকশন নিচের দিকে আর রকেটের আপওয়ার্ড থ্রাস্ট তো উপরের দিকে। দিস ইজ বাই এই নেগেটিভ সাইনটা আছে। ক্লিয়ার? এটা একটা লজিক দিয়ে চিন্তা করতে পারো। সেকেন্ড লজিক, এই এফটিটা ফোর্স অন হোয়াট? ফোর্স অন রকেট, তাই না? এটা ফোর্স অন রকেট না? যদি এটা ফোর্স অন রকেট হয়, রকেটের যে মাস আছে সেই মাসটা বাড়ে না কমে? সো তোমার ডেরাইভেটিভ কি নেগেটিভ হওয়া উচিত না? ওই জন্য তুমি নেগেটিভ সাইনটা ইউজ করতে পারো। এনিওয়ে ইউ ডিম ফিট, তুমি চিন্তা করো, ঠিক আছে? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে রকেটের জন্য যদি আমি চিন্তা করি, রকেটের উপর আমার নিট ফোর্স কত? রকেটের ইটসেলফ একটা ওয়েট আছে না? এই ওয়েটটা কোন দিকে অ্যাক্টিভ? ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। সো সেই ওয়েটটাকে আমরা বলতেছি মনে করো ডব্লিউ। ডব্লিউ ইকুয়ালস টু কত হবে? এমজি, বলা যায়। এখন তাহলে টোটাল ফোর্স, টোটাল সামেশন অফ ফোর্সেস অন দ্য রকেট এফ আর ইকুয়ালস টু, আমি বলতে পারি যে রকেটের আপওয়ার্ড থ্রাস্ট মাইনাস ডব্লিউ, বিকজ একটা একটা অপোজ করতেছে, উপরের দিকে এফটি নিচের দিকে ডব্লিউ, এই দুইটার রেজাল্টেন্টের জন্যই আমার এক্সিলারেট করবে রকেট উপরের দিকে। এবং অবশ্যই আমাকে এফ টি ইজ গ্রেটার দ্যান ডব্লিউ হতে হবে যদি আমি রকেটকে টেক অফ করাতে চাই, আদারওয়াইজ তো টেক অফ করবে না, এটা স্বাভাবিক ব্যাপার, বুঝতেই পারতেছি, তাই তো? এটা একদম গিভেন। আচ্ছা, এখন এই যে সামেশন অফ এফ আর, যেই সরি এই যে সামেশন অফ এফ আর যেটা আছে, এটাকে কি আমি এম ইন্টু এ বলতে পারি? যেখানে এ হচ্ছে রকেটের আপওয়ার্ড এক্সিলারেশন, বলা যায়। হুম, ওকে। এম এ ইকুয়ালস টু মাইনাস সরি এফ টি, এফ টি এর জায়গায় আমি কত ভ্যালু বসাবো? মাইনাস ভি আর ডিডিটি অফ এম বসাবো, এবং ডব্লিউ এর জায়গায় কত বসাবো? মাইনাস এম জি।
কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন আছে? ভেরি গুড। এখন হোয়াট উই আর গোয়িং টু ডু ইজ এই পুরা ইকুয়েশনটাকে, দ্য হোল থিং, এটাকে আমি 1/m দিয়ে মাল্টিপ্লাই করব। আমি এক্সিলারেশন পাবো, তাইলে রকেটের এক্সিলারেশন পাবো। আমি কেন বলি না যে এম দিয়ে ভাগ করব? কারণ ম্যাথমেটিক্স তো ডিভাইডকে স্বীকার করে না। আর এম দিয়ে ভাগ করব মানে বেসিক্যালি এম দিয়ে ভাগ করা যায় 1/m দিয়ে গুণ করা। সো ওই নোটেশন ইউজ করতেছি। এবং অবশ্যই আমরা এখানে বলবো, যদি তুমি ম্যাথমেটিক্যালি কখনো এই ক্যালকুলেশনটা করতে হয়, যাকে দিয়ে তুমি ডিভাইড করবা তোমার এই নোটেশন সবসময় রাখবা যে এম ক্যান নট বি ইকুয়ালস টু 0। কারণ আদারওয়াইজ তো তুমি একটা ইনফিনিটি দিয়ে ডিভাইড করতেছো, উইচ ইজ নট পসিবল। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এখন তাহলে আমি এখান থেকে এক্সিলারেশনের জন্য যে ইকুয়েশনটা পাবো, মাইনাস ভিআর ডি ডিটি অফ এম ইন্টু 1/m মাইনাস জি বলতে পারি। কোনো কনফিউশন আছে? কোনো প্রশ্ন আছে? ভেরি গুড। যদি কনফিউশন বা প্রশ্ন না থাকে, একটা জিনিস দেখো, আমি যদি এখন শুধুমাত্র ডিরেকশনটা বাদ দিয়ে মানে এখানে ভেক্টর সাইনগুলোকে অ্যাভয়েড করে জাস্ট ম্যাগনিটিউডের জন্য চিন্তা করি, এবং এটাও ধরে নেই রকেট ইজ নট অ্যাট গ্রাউন্ড, এই রকেট ফ্লাই করতেছে বাট রকেট গ্রাউন্ডে নাই, তাহলে এই জি এর পার্টটা পুরোপুরি কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? সো ওয়েন দ্য রকেট ইজ ইন স্পেস, when in space when in space আমি acceleration equals to minus vr ddt of m into 1/m বলতে পারি, because g equals to কত? 0 when in space, not at ground. গ্রাউন্ড একটু পরে আবার ব্যাক করবো। মনে করো তুমি রকেটটাকে সাকসেসফুলি উড়ায় স্পেসে নিয়ে গেছো, এখন তো সে এক্সিলারেট করবে বা এক্সিলারেট করার প্রয়োজন হবে, তাই না? বা মানে একেবারে স্পেসে চলে গেছে, মানে আমি ধারণা করতেছি যখন সে আমার গ্র্যাভিটেশনাল ফিল্ডকে অতিক্রম করে চলে গেছে, অ্যাট দ্যাট টাইম ও স্পেসে আছে। ঠিক আছে? ওকে। এখন আমি যদি জাস্ট ম্যাগনিটিউড নিয়ে কথা বলি, ডিরেকশন না, জাস্ট ম্যাগনিটিউড নিয়ে কথা বলি, তাহলে আমি কি করব? বোথ সাইডে ওই যে মডিউলার সাইন দিয়ে দিব, মাইনাস সাইন উঠে যাবে, এ ইকুয়ালস টু হবে ভিআর ডিডিটি অফ এম ইন্টু 1/m। দিস ইজ ইয়োর এক্সপ্রেশন ফর দ্য এক্সেলারেশন। হ্যাঁ, আমি জাস্ট ম্যাগনিটিউড নিয়ে কথা বলতেছি যে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ দ্য এক্সেলারেশন। মাইনাস এতক্ষণ ছিল কারণ দ্যাট ওয়াজ অ্যান ইকুয়েশন, ফুল ফ্লেজেড ভেক্টর ইকুয়েশন, যেখানে সাইন কনভেনশন আমি ফলো করছি। বুঝতে পারছি? মডিউলাস দিয়ে মানে জাস্ট ম্যাগনিটিউড, জাস্ট ম্যাগনিটিউড। তোমরা যদি ইসাক স্যারের বই বা ইভেন ইনফ্যাক্ট সেরু স্যারের বইও খুলো, তোমরা এই ফর্মুলাটাই পাবা। দ্য ফর্মুলা ফর রকেটস অ্যাক্সেলারেশন ইজ দিস। আচ্ছা, বাট এটা শুধুমাত্র কখন প্রযোজ্য? ওয়েন ইন স্পেস, অথবা যেখানে জি জিরো। স্পেস অথবা যেখানে জি জিরো। যদি জি জিরো না হয় দেন আমরা এভাবে আসবো না। ঠিক আছে? সো ধরো এবার আমি ওই টেক অফ করব ফ্রম গ্রাউন্ড। সো টেক অফিং এর টাইমে আমি যদি এক্সিলারেশন ইকুয়েশনটা লিখি, মাইনাস ভিআর ডিডিটি অফ এম ইন্টু 1/m মাইনাস জি, বলা যায় এটা। আমি এই এক্সিলারেশনটাকে কি এরকম করে লিখতে পারি, ডিডিটি অফ ভেলোসিটি, যেখানে ভি হচ্ছে রকেটের ভেলোসিটি। রকেটের এক্সিলারেশন তো এই জন্যই আছে বিকজ ওর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তাই না? ওকে, ইকুয়ালস টু মাইনাস ভিআর ডি ডিটি অফ এম ইন্টু 1/m মাইনাস জি বলতে পারি। এখন দেখে বুঝতেছি এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমি যদি এটাকে একবার টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেট করি, তাহলে আমি একটা অ্যালজেব্রিক ইকুয়েশন পেয়ে যাবো না? রাইট? সো আমি, এবং আরেকটা জিনিস দেখো, টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেট করলে তুমি এখান থেকে ভেলোসিটি বের করতে পারবা। এক্সিলারেশন যেহেতু ভেলোসিটিকে ডিরাইভ করে হয়, তো ডিরাইভ বা ডিফারেন্সিয়েট করে হয়, তাহলে এক্সিলারেশনকে ইন্টিগ্রেট করলে আমি আবার ভেলোসিটিতে ব্যাক করতে পারবো। দ্যাটস হোয়াট ক্যালকুলাস টিচেস আস, তাই না? সো আমি ভেলোসিটি বের করতে চাই, রকেটের ফাইনাল ভেলোসিটি কত সেই এক্সপ্রেশনটা দেখতে চাই। আমাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেট উইথ রেসপেক্ট টু টাইম, রাইট? ওকে, সো আমার লেফট হ্যান্ড সাইডে ডি ডিটি অফ ভি ডিটি ইকুয়ালস টু মাইনাস ভিআর, এটা তো কনস্ট্যান্ট, এটাকে আমি এই জন্য ধরবো না, ডি ডিটি অফ এম, সরি 1/m ডিটি
মাইনাস জি ডিটি। সরি, ইন্টিগ্রেশন থাকবে। ও, এখানে আবার একটা কথা আছে, আচ্ছা এই কথাটা একটু পরেই বলি, বলা যায় এতটুকু। এখন একটা জিনিস ভালো মতো বুঝছো, যখন তুমি রকেটে করে যাইতেছো, তুমি ভেরি শর্ট টাইমে অনেক হাইট ক্লাইম্ব করবা, করবা না? সো এত হাইটের জন্য তোমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন শুড নট বি কনস্ট্যান্ট, ইট শুড বি ভ্যারিয়েবল। ডাজ ইট মেক সেন্স? কিন্তু আমরা যেহেতু এখন চ্যাপ্টার 6 পড়ি নাই, সো ভ্যারিয়েবল গ্র্যাভিটেশনাল ফিল্ডের জন্য ক্যালকুলেশন আমরা এখন করব না, আমরা আপাতত ধরে নিব এই জিটা কনস্ট্যান্ট থাকবে, হুইচ ইজ নট ট্রু। বুঝতেই পারতেছো, রকেট যত তাড়াতাড়ি ক্লাইম্ব করবে ওখানে জি জীবনেও কনস্ট্যান্ট থাকবে না। সো আমরা এরকম সিনারিও ইমাজিন করতেছি যে 2-3 সেকেন্ডের মধ্যে, বা মানে 2-3 সেকেন্ড না, ধরো 2-3 মিনিটের মধ্যেই সে আর্থের অ্যাটমসফিয়ার ছেড়ে চলে যাবে। দ্যাটস ওয়াই জি কোনো ম্যাটারই করে না, এত জোরে অ্যাক্সিলারেট করবে যে ওই জি ম্যাটারই করবে না, এরকম একভাবে চিন্তা করতে পারি। বা জি ম্যাটার করবে না, না মাই ব্যাড, মানে জি এর যে চেঞ্জটা আছে ওইটা ইম্প্যাক্ট ফেলতে দিবে না, এরকম ভাবেও চিন্তা করতে পারি জি কে কনস্ট্যান্ট যদি ধরতে না চাই, ঠিক আছে? সো হোয়াট এভার ইট ইজ, আমার জি তাহলে কি ক্যালকুলাসের বাইরে চলে আসবে না? ওকে, সো যদি তাই হয় আমি তাহলে কি করতে পারি, দেখো একটা জিনিস দেখো, আমার এই ডিটি অ্যান্ড এই ডিটি ক্যান্সেলস ইচ আদার আউট, কাটাকাটি কিন্তু না, ক্যান্সেল আউট হয়। তারপর এই ডিটি ক্যান্সেলস ইচ আদার আউট, তাই না? তাহলে আমি লেফট হ্যান্ড সাইডে কি পাচ্ছি, লেফট হ্যান্ড, ওটাও ক্যান্সেল আউট, বাট মানে দুইটা দুই টাইপের কাটাকাটি, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই টাইপের কাটাকাটি। হ্যাঁ, হ্যাঁ। তোমার লেফট হ্যান্ড সাইডে কি ইন্টিগ্রেশন অফ ডিভি, রাইট হ্যান্ড সাইডে মাইনাস ভি এত থাকবে, ডিটি বাদ যাবে, তাহলে ডিএম বাই এম আসবে, তাই না? ফার্স্ট হচ্ছে ভি আর ইন্টিগ্রেশন অফ ডিএম বাই এম মাইনাস জি ইন্টিগ্রেশন অফ ডিটি, ওটাকে ওভাবেই রাখলাম। এখন লিমিট বসাই 0 থেকে t সেকেন্ড টাইম পর্যন্ত, 0 থেকে t সেকেন্ড টাইম পর্যন্ত এটা টাইমের লিমিট বলতে পারি, মানে টাইম 0 সেকেন্ড থেকে এনি ভ্যারিয়েবল টাইম t সেকেন্ড পর্যন্ত। এখন 0তম সেকেন্ডে আমি ধরে নিচ্ছি আমার রকেটের মাস ছিল m0, আর আফটার আ সার্টেন টাইম মাস লস হয়ে ওর মাস হয়েছে m। আমি কি তাহলে বলতে পারি m0 মাইনাস m ইকুয়ালস টু হচ্ছে বার্ন ফুয়েল? m0 ছিল ইনিশিয়াল মাস, m হচ্ছে ফাইনাল মাস। m0 তো অবশ্যই বড় যেহেতু সে মাস লুজ করছে, সো দ্য ডিফারেন্স যা বাদ গেছে বা যা যা খরচ হয়েছে ওটাই হচ্ছে আমার ডিফারেন্স, বলা যায় না? ওকে, এবং আমি আরো ইমাজিন করি, যেহেতু আমরা গ্রাউন্ড থেকে লিফট অফ করতেছি, সো আমি বলতে পারি ওর ইনিশিয়াল ভেলোসিটি কত, 0, আর ফাইনাল ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডে ইন্টিগ্রেট করলে শুধু ভি পাচ্ছি না, ইকুয়ালস টু মাইনাস ভি আর। এই দেখো ডিএম বাই এম কি আসলে লন এম না? যদি তোমরা না জানো তাহলে এটা জেনে রাখো যে ডিএক্স বাই এক্স কে ইন্টিগ্রেট করলে এলএন এক্স হয়, এটা হচ্ছে ফর্মুলা। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স ইকুয়ালস টু হচ্ছে এলএন এক্স। লন এক্স বলাটা ডিফিকাল্ট, মানে উচিত না, এটা এলএন এক্স, লন না। লন এক্স ইজি, বাট এটা লন না, লন মানে হচ্ছে গিয়ে লন, উঠান, ওই যে লন রোলার, ঠিক আছে? লন এলএনএম, এলএনএম। আমার এলএন লেখাটা এল এম, ওফ, এন হয়ে গেছে আবার কি মিউ এর মতো। ওকে, হ্যাঁ, এই যে এটা, এনিওয়েজ। আর মাইনাস জি ইন্টু টি বলতে পারি না, এই যে ইন্টিগ্রেশন অফ ডিটি তো টি আসবে, তাই না? আচ্ছা, এখন এই যে এল এন এম আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতেই পারি আমরা চাইলে, কিন্তু যেহেতু সামনে একটা কি আছে, মাইনাস আছে না, দেখতে পাচ্ছ? এই মাইনাসের জন্য আমি, এটা আসলে কি হইতো, নট যদি মাইনাস না থাকতো তাহলে হতো এল এন এম মাইনাস এল এন এম নট, তাই হতো না? যেহেতু সামনে একটা মাইনাস আছে, আমি যদি এই মাইনাসটাকে ভেতরে ইনকর্পোরেট করে ফেলি, আমি তাহলে এল এন এম নট মাইনাস এল এন এম বলতে পারি। আবার যেহেতু ওইটা হচ্ছে গিয়ে আমরা ওই যে এক্সপোনেন্টের রুলস পড়ছি না, যে মাইনাস থাকলে আমি এটাকে ডিভাইড করে লিখতে পারি, তাহলে আমি একবারে এই পুরোটাকে ক্যালকুলেট করে বলতে পারি ভি আর এল এন এম নট বাই এম।
বলা যায় মাইনাস জি টি। সো এই হচ্ছে ইকুয়েশন অর এক্সপ্রেশন ফর দ্য ফাইনাল ভেলোসিটি অফ দ্য রকেট। বুঝতে পেরেছি? কোনো কনফিউশন আছে? নাইস। এটা হচ্ছে গিয়ে সাধারণত আই এম নট শিওর যে তোমাদের ইয়ের জন্য কি বলে এটাকে একাডেমিক্সে খুব একটা কাজে লাগবে কিনা, বাট এটা অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং খুবই চমৎকার টপিক। এবং তোমরা যদি ধরো এটাকে আরো স্ট্যান্ডার্ডাইজ ওয়েতে শিখতে চাও তাহলে তোমরা খান একাডেমির কিছু ভিডিও আছে প্রপালশন অফ রকেটস এর উপর, ওটা দেখতে পারো। কিন্তু খান একাডেমিতে আমরা মানে ওখানে আরো কিছু কি বলবো আহ মানে অ্যাপ্রক্সিমেশন ইউজ করছে। যদি না বোঝো আমি তো আছি, আমাকে জিজ্ঞেস করতে পারো। বাট মানে যদি এক্সট্রা এখান থেকে ঘাটাঘাটি করতে চাও, ঠিক আছে? এনিওয়েজ, এটা বোঝাতে পারছি সবাইকে? এইটুকু তো কার কোনো কনফিউশন নাই? নাইস। প্রপালশন অফ রকেট গেল। এরপর হচ্ছে নিউটনস থার্ড ল অফ মোশন। উই অল নো এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। এটা তো আর নতুন করে বলতে বা লিখতে হবে না, হবে? এই টপিকটাকে আমি অ্যাভয়েডই করে গেলাম। তারপর আছে কনজারভেশন অফ মোমেন্টাম। এটা কি পারি না আমরা? ইফ নো এক্সটার্নাল ফোর্স আদার দ্যান অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশন is active, then the total momentum of a system is always conserved. But condition হচ্ছে অ্যাকশন রিঅ্যাকশন ছাড়া আর কোনো ফোর্স ওখানে থাকতে পারবে না। এটা হচ্ছে কন্ডিশন। ফর এক্সাম্পল, দুটো ক্যারাম বোর্ডের ধরো মানে ইয়ে কি বলে এটাকে গুটি যখন কোলাইড করতেছে, আমি যদি ওখান থেকে ফ্রিকশনটাকে কোনোভাবে এলিমিনেট করতে পারি, আমরা তো করি ক্যারাম বোর্ড খেলার সময়, কি দেই? পাউডার, রাইট? বা যখন পুল খেলতেছো, পুল টেবিলটা প্রচন্ড স্মুথ সারফেসের মধ্যে রাখা হয়, তাই না? অ্যান্ড পারফেক্টলি রাউন্ড আমার হচ্ছে গিয়ে প্রত্যেকটা বল, তাই তো? দ্যাট মিনস আমি ওখানে ফ্রিকশনের প্রবাবিলিটি কমায় নিয়ে আসতেছি। সো তখন কি হবে, যখন তখন যে কলিশন গুলো হবে ওগুলো ইলাস্টিক কলিশন হবে বলে আমি ধারণা করতে পারি, এবং ওখানে মোমেন্টাম কনজার্ভড থাকবে। অবশ্যই এখানে একটা কথা আছে, ইলাস্টিক কলিশন হোক আর ইনইলাস্টিক কলিশন হোক, বা কনজারভেটিভ কলিশন হোক আর নন কনজারভেটিভ কলিশন হোক, যেভাবেই তুমি বলো না কেন, কলিশন হইলে অ্যাকশন আর রিয়াকশন ছাড়া অন্য কোনো ফোর্স না থাকলে মোমেন্টাম সবসময় কনজার্ভ থাকবে। কনজার্ভ থাকে না হচ্ছে কাইনেটিক এনার্জি। এনার্জির সাথে ইলাস্টিক আর ইনইলাস্টিক কলিশনের মানে সম্পর্কটা হয়। বোঝাতে পারছি? কোনো কনফিউশন আছে এটা নিয়ে? কলিজন নিয়ে আমরা আরো ডিটেলসে পড়বো, যখন মানে ডিটেলসে পড়বো ইন দ্যাট সেন্স যে যখন এগুলোর ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করবো তখন এই জিনিসটা আমি অনেক ইয়ে করে দেখাবো, ঠিক আছে? সো বিফোর গোয়িং টু দ্যাট, আমরা আগে যে কথাটা নিয়ে কথা মানে যেই ব্যাপারটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ফ্রিকশন। এই ফ্রিকশন জিনিসটা নিয়ে তোমাদের একটু কম ধারণা আছে আমি মনে করি, এবং ফ্রিকশন খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট অফ দিস চ্যাপ্টার, ঠিক আছে? ফ্রিকশনকে কেউ ডিফাইন করতে পারবা? বলো না একটু ফ্রিকশনের ডেফিনিশন কি, আমি একটু মেইলে রিপ্লাই দিই এতক্ষণে। হুম হুম, দেখতেছি। ফ্রিকশনের সাথে কলিশনের ইয়া নাই, কোনো, আমি বলবো না যে সম্পর্ক আছে। আচ্ছা, ডেফিনেশনটা একটু লেখো। ঠিক আছে, কাইন্ড অফ, ঠিক আছে, কাইন্ড অফ। Friction is a resistive force friction is a resistive force that occurs when two surfaces interact, comma, opposing their relative motion. যখন এই যে তুমি কমাটা দিছো তখন অপোজিং বেসিক্যালি ফ্রিকশনকে ডিনোট করতেছে, ফ্রিকশন নাউনকে টেনে নিয়ে আসতেছে। কমা না দিলে কিন্তু হবে না।
Friction is a resistive force that occurs when two surfaces interact, comma, opposing their relative motion, not motion, opposing their relative motion. ঠিক আছে? That means দুইটা সারফেস কন্ট্যাক্টে থাকলে যদি ওদের মধ্যে রিলেটিভ মোশন না থাকে, there is no ফ্রিকশন। বুঝতে পারছি? ফ্রিকশন হওয়ার জন্য যেই দুইটা সারফেসে আছে তাদের কন্ট্যাক্ট বা ইন্টারাকশনে অবশ্যই কি থাকতে হবে? রিলেটিভ মোশন থাকতে হবে। ঠিক আছে? ওকে। It acts parallel to the surfaces in contact. It acts parallel to the surfaces in contact. ঠিক আছে? ফ্রিকশন কয় টাইপ? প্রাইমারিলি দুই টাইপ। একটা হচ্ছে একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে কাইনেটিক বা ডাইনামিক ফ্রিকশন। ঠিক আছে? স্ট্যাটিক ফ্রিকশনের ডেফিনিশনটা একটু লেখো। আমি এখন থেকে চিন্তা করেছি ডেফিনিশনগুলো লিখাই দিব, কারণ মানে আমি লিখাই দিব তা, বাট প্লিজ আমারটা হুবহু কপি করো না। হোয়াট ইউ ডু, ওয়ার্ক অন ইট। বাট কিছু কিছু জিনিস বাদ দিতে পারবে না, যেমন ফ্রিকশনের মধ্যে রেজিস্টিভ ফোর্স বাদ দেওয়া যাবে না, টু সারফেস ইন্টারাক্ট বাদ দেওয়া যাবে না, রিলেটিভ মোশন, এই তিনটা জিনিস থাকতেই হবে, বাকি যা ইচ্ছা বলো। ঠিক আছে? তারপর ইট অ্যাক্টস প্যারালাল টু দ্য সারফেসেস ইন কন্ট্যাক্ট, এই কথাটাও যদি বলতে পারো খুব ভালো হয়। ঠিক আছে? ওকে। স্ট্যাটিক ফ্রিকশন, দ্য ফোর্স দ্যাট প্রিভেন্টস, বা দ্য ফোর্স না বলে দ্য ফ্রিকশন দ্যাট প্রিভেন্টস, এটাও বলতে পারো। ঠিক আছে? দ্য ফ্রিকশন দ্যাট প্রিভেন্টস অ্যান অবজেক্ট prevents an object from starting to move when a starting to move when when an external force is applied. When an external force is applied is called static friction. The force or friction that prevents an object from starting to move when an external force is applied is called static friction. It adjusts in magnitude. It adjusts in magnitude up to a maximum limit. It adjusts in magnitude up to a maximum limit, comma, which is determined by the nature, which is determined by the nature, which is determined by the nature of the surfaces and the normal force pressing them together, and the normal force pressing them together. এত বড় এই কারণে তুমি যদি শুধুমাত্র প্রথম লাইনটা লেখো ইট ইজ এনাফ এক নম্বরের জন্য, বাট আমরা পুরাটা এই জন্য লিখবো না, 2 নাম্বারের জন্য না, 1 নাম্বারের জন্য আমরা এই পুরাটা এই জন্য লিখবো বিকজ তুমি যখন নাম্বার 3 তে এবং নাম্বার 4 এ দুই একটা সিলি মিস্টেক্স করবা, স্যার এইটার জন্য তোমাকে স্পেয়ার করবে। আমি বুঝতে পারছি? সো দেখো, তোমার সব থেকে ইজিয়েস্ট ওয়ে অফ শোয়িং হোয়াট ইউ নো ইজ তুমি যেই জায়গায় বেশি ইনপুট দিতে পারবা, রাইট? চিন্তা করে দেখো, যখন সি আর ডি আসে এগুলো মোস্টলি আনকমন আসে, এগুলোকে কমন ফেলানোটা একটু ডিফিকাল্ট কম্পেয়ার টু এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি তে খুব ধরা বাঁধা ডেফিনিশন এবং এক্সপ্লেনেশন আসে, রাইট? সো এ অ্যান্ড বি এর জন্য এরকম ভালো ওয়েতে প্রিপেয়ার করার মানে মানে চান্সেস আর হাই। এবং তুমি যখন ওটা তোমার এক্সাম স্ক্রিপ্টে লিখতেছো, একটা জিনিস তুমি চিন্তা করো, তোমার যে টিচার বোর্ড এক্সামে খাতা কাটবে, সে আরো অ্যাটলিস্ট তোমার খাতা দেখার আগে 100-200 খাতা কাটছে, সবাই খাতায় সে এক লাইনের ডেফিনেশন দেখছে, সবাইকে সে এভারেজ নাম্বার দিয়ে 81 82 দিয়ে রাখছে। যখন তোমার খাতা তার কাছে হিট করছে, তুমি এইরকম লিখছো, তখন সি তে আর তোমাকে 3 তে 2 দিবে না, 3 তে 3 দিবে।
আউট অফ 4 এ 4 দিবে বা 4 এ 3 দিবে। ওইভাবে তুমি ফ্রম 81 ইউ গেট টু 96, 97, 98। দিস ইজ হাউ। কারণ তুমি সি আর ডি তে অত বড় করে লেখার কিচ্ছু নাই। তুমি কি এখন ধরো তোমাকে সি তে বলছে যে টি সেকেন্ডের ভেলোসিটি বের করো, তুমি কি ভেলোসিটির ডেফিনিশন লিখে দিয়ে আসবা? আর কেটে দিবে না? আমি বুঝাতে পারছি? সো ওইখানে যদি তোমার দেখানো কিছু নাই এবং ওখানে কিছু ভুল হইলে নাম্বার বাঁচানোর কোনো ওয়ে নাই। সো দিস ইজ ওয়াই হোয়াট ইউ ডু ইজ তোমার ইমপ্রেশনটা তুমি এ আর বি তে ভালো করে আসো। তুমি এ আর বি এমন ভাবে লেখো যেটা আর কেউ লিখে নাই, যেটা আর কেউ ইফোর্ট দেয় নাই। তো সি আর ডি তে তোমার থেকে এক্সট্রা ইফোর্ট আর কেউ দিতে পারবে না। সি আর ডি তে তোমাকে সব জায়গায় পড়াইতেছে। আমি আমার ক্লাসে পড়াচ্ছি, সামি ভাইয়া পড়াচ্ছে, এবং তোমাদের কলেজে পড়াচ্ছি, সব জায়গায় পড়াচ্ছে, রাইট? দ্য প্রবলেম ইজ সি, এ অ্যান্ড বি অ্যান্ড এমসিকিউ। এ অ্যান্ড বি অ্যান্ড এমসিকিউ, দিস ইজ ওয়্যার ইউ নিড টু ক্যাপিটালাইজ। এবং আমি তোমাকে বলতেছি, তুমি যদি এ অ্যান্ড বি খুব ভালো মতো লিখো এবং শিখো এবং মাথায় রাখো, ট্রাস্ট মি, সি এবং ডি তে যতই আনকমন জিনিস আসুক না কেন, ইউ উইল ক্র্যাক ইট। কারণ তুমি অ্যাটলিস্ট ওই বেসিক ডিফারেন্স, মানে ডেফিনিশন গুলো, ওই বেসিক ডিফারেন্সিয়েশন গুলো, কোনটা থেকে কোনটা আলাদা, কোনটা কনভেনশন আর কোনটা লজিক, গত ক্লাসে বোধহয় এই কথাটা বলছিলাম, কনভেনশন আর লজিকের ব্যাপারে বলছিলাম না? বলি নাই? ফিজিক্সে আমরা বেশি কনফিউজড হই বিকজ কিছু কিছু হচ্ছে কনভেনশন, কিছু কিছু হচ্ছে লজিক। কোনটা কনভেনশন? এক্স এক্সিসের ডান দিকটা পজিটিভ, বাম দিকটা নেগেটিভ, এটা কনভেনশন। তুমি চাইলে এটা ব্রেক করতে পারো, -1 দিয়ে গুণ করো, ডান দিক প্লাস হয়ে যাবে, বাম দিক মাইনাস হয়ে যাবে না? বাট -1 দিয়ে গুণ করলে কি রেজাল্ট হবে এটাতে তুমি জীবনে চেঞ্জ করতে পারবা। দ্যাটস আ লজিক। আমি কি বুঝাতে পারছি? সো দ্য প্রবলেম উইথ ফিজিক্স ইজ আমরা একটা অঙ্ক করার সময় ফ্রিকুয়েন্টলি কনভেনশন এবং লজিক নিয়ে কাজ করি, এবং আমরা যেহেতু জানি না কোনটা কনভেনশন কোনটা লজিক, মাঝে মধ্যে আমরা লজিক নাড়ায় ফেলি আর কনভেনশন ঠিক রাখি, অঙ্ক ভুল হয়ে যায়। দিস ইজ বাই আমরা এই ডেফিনেশন গুলোকে খুব বেশি জোর দিয়ে তারপর খুব বেশি জোর দিয়ে আমরা হচ্ছে পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, সো যেটা বলতেছিলাম, স্টেটিক ফ্রিকশনের ডেফিনেশন হচ্ছে, এবার কাইনেটিক ফ্রিকশনের ডেফিনেশন লেখো। আমি আজকে জাস্ট এই ডেফিনেশন গুলো লিখায় ছেড়ে দিব। নেক্সট ক্লাসে, মানে নেক্সট ফ্রাইডেতে আমরা হচ্ছে গিয়ে এই পুরা ফ্রিকশনের কি বলে এটাকে পোস্টমর্টেমে ঢুকবো, যে আসলে ফ্রিকশনটা কিভাবে কাজ করে, কেন কাজ করে। ওই যে তোমরা ছোটবেলায় মনে হয় ফ্রিকশনের এই ফর্মুলাটা পড়ছিলা, কি বলে, ওই যে মিউ এস ইনটু আর, মনে আছে? সো মিউ এস কেন, আর কি জিনিস, আরই কেন আসতে হবে, অন্য কোনো কিছু কেন নাই, পুরো জিনিসটা আমি কালকে ইনশাল্লাহ মানে নেক্সট ক্লাসে এক্সপ্লেইন করবো। আজকে আগে ফর্মুলা করে লিখি। কাইনেটিক or dynamic frictionের definition: the friction that acts on an object that is already in motion opposing its movement, already in motion comma opposing in movement, opposing its movement, the friction that acts on an object that is already in motion comma opposing its movement is called kinetic or dynamic friction. Unlike static friction, unlike static friction, kinetic friction has a constant magnitude. Kinetic friction has a constant magnitude for given surfaces and conditions. Unlike static friction, kinetic friction has a, unlike static friction, comma, kinetic friction has a constant magnitude for given surfaces and conditions. ঠিক আছে? Conditions. Conditions. Done. আজকে তাহলে এই পর্যন্তই।